বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এসএসসি পরীক্ষা। দেশ জুড়ে অংশ নিচ্ছে ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী। নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর শিক্ষা বোর্ড। ভালোই প্রস্তুতি হয়েছে, এখন প্রশ্নের উপর নির্ভর সবকিছু। পরীক্ষার প্রশ্ন আশা করি সহজ হবে, খালি মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারলে আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট সম্ভব। জনবল সংকটে কুড়িগ্রামের সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার বেহাল দশা। গড়ে ৩৪,০০০ মানুষকে সেবা দিচ্ছেন একজন মাত্র চিকিৎসক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে, কমছে ফলন, বাড়ছে রোগ বালাই। আশার আলো দেখাচ্ছে নতুন আবিষ্কৃত সহনশীল জাত। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হলো চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ১৯,২৮,১৮১ জন শিক্ষার্থী। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে নিয়ে এসএসসি পরীক্ষা শেষ হবে ১৩ মে। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষার সময় বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার। এবছর ৯টি শিক্ষা বোর্ডে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২,২৯১টি। ১৮,০৮৪টি স্কুলের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আর মাদ্রাসার শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি, প্রতিষ্ঠানের সংখ্যা ৯,০৬৩টি। ভালোই প্রস্তুতি হয়েছে, এখন প্রশ্নের উপর নির্ভর সবকিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহ বসা সবকিছু এখন আল্লাহর উপর, আর নিজের চেষ্টা সম্পূর্ণ নিজের উপরে। পরীক্ষার প্রশ্ন আশা করি সহজ হবে, খালি মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারলে আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট সম্ভব। ওরা তো ওদের মতনই পড়বে, যেহেতু একটা 10 বছরের সাধনা এটা। আশা রাখি খুব ভালোভাবে পরীক্ষা দিবে এবং উত্তীর্ণ হবে। চলমান এসএসসি পরীক্ষার খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। ইতিমধ্যে তারা যোগ দিয়েছেন আমার সঙ্গে। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে। সেখানকার ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে আছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকরা তো নিশ্চয়ই অপেক্ষা করছেন, সেই ভিড়টা কেমন দেখছেন এবং সুষ্ঠু পরিবেশ কি নিশ্চিত হয়েছে কিনা জানাবেন। ছোয়া সকাল 10টার আগে থেকে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা এখানে এসেছেন এবং 10টার আধা ঘন্টা আগে থেকেই পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেছেন। এখন 11টা 3, এরই মধ্যে 1 ঘন্টা 3 মিনিট হয়ে গিয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ভেতরে। এবং যেটি বলছিলেন, আগে থেকে আসলে পরীক্ষার কেন্দ্রের সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শত শত অভিভাবক, তারা অপেক্ষা করছেন, তাদের সন্তানদের ভেতরে এখন রয়েছেন। অনেকে আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছেন, পরীক্ষা কিভাবে দিচ্ছে, কি হবে, এই বিষয়গুলো নিয়ে নানাভাবে তারা আসলে উদ্বিগ্ন। তবে পরীক্ষা সম্পূর্ণ করার জন্য চট্টগ্রাম বোর্ড থেকে একেবারেই সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস রোধে কিন্তু এবারে বিভিন্ন ধরনের ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে পরীক্ষার ভেতরে, কেন্দ্রের মধ্যে এবং বাইরে ভিজিলেন্স টিম কাজ করছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই বছর চট্টগ্রাম বোর্ডে ১,১৬৪টি বিদ্যালয়ের প্রায় ১,৪০,০০০-এরও বেশি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং গত বছরের তুলনায় এবছর ৪,০০০ শিক্ষার্থী কিন্তু কম। এরই মধ্যে আসলে ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিভাগীয় কমিশনার তিনি এসে পরিদর্শন করে গেছেন। তিনি যেটি বলেছিলেন যে পরীক্ষা এখন পর্যন্ত সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে এবং ঈদের আগে থেকে কেন্দ্র সচিবদের সাথে বোর্ড নিয়ন্ত্রক যারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা বিশেষ করে বৈঠক করেছেন যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়। এবছর কিন্তু আপনি জানেন পূর্ণাঙ্গ সিলেবাসে কিন্তু পুরো পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হচ্ছে। এর আগে করোনা এবং গেল বছরে বন্যা সহ নানান কারণে কিন্তু অর্ধেক সিলেবাসে পরীক্ষা হয়েছিল, বিশেষ এই কারণগুলোর কারণে। কিন্তু এবছরই প্রথম পুরো পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু প্রিপারেশন কেমন হবে এই বিষয় নিয়ে অভিভাবক যারা রয়েছেন একটু উদ্বিগ্ন। তবে পরীক্ষাটি যাতে সম্পূর্ণ শেষ হয় সেই বিষয়ে প্রত্যাশা করছেন অভিভাবক এবং যারা সংশ্লিষ্ট প্রত্যেকে রয়েছেন। ছোয়া। ধন্যবাদ অভি। চট্টগ্রামের খবরাখবর জানাচ্ছিলেন। কুমিল্লায় যেতে চাই, সহকর্মী খোকন চৌধুরী আছেন সেখানে। খোকন, পরীক্ষা তো শুরু হয়েছে অনেক আগেই, সার্বিক পরিবেশটা কেমন দেখছেন একটু জানাবেন এবং বোর্ড থেকে এবার কতজন পরীক্ষার্থী অংশ নিচ্ছে?
সোয়া এবছর আসলে কুমিল্লা থেকে কুমিল্লা 6টি জেলা নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড এবছর কিন্তু 1,69,680 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে একটি দুঃখের কথা হলো সেটি হচ্ছে এবছর কিন্তু রেজিস্ট্রেশন করেছিলেন 1,93,031 জন, অর্থাৎ প্রায় এবছর কিন্তু আসলে প্রায় 43,000 শিক্ষার্থী কিন্তু আসলে ঝরে পড়েছে, দুঃখিত 23,000 শিক্ষার্থী ঝরে পড়েছে। ফলে আসলে কথা বলেছিলাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে, তারা কিন্তু আসলে কি কারণে ঠিক এই শিক্ষার্থীদের ঝরে পড়া সেটি নিয়ে আসলে কোনো কারণ বলতে পারেননি। তারা বলছেন আসলে তারা কারণটি অনুসন্ধান করবেন এবং অনুসন্ধান করে জানাবেন। তবে সব মিলিয়ে তারা বলছেন যে গত বছরের তুলনায় কিন্তু এবছর যে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, এর মধ্যে যদি আমরা যেটুকু দেখেছি আসলে ছাত্রীর সংখ্যাই কিন্তু বেশি ছেলেদের তুলনায়। ছাত্রী কিন্তু 99,530 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং ছাত্র কিন্তু 70,250 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু আসলে সবগুলো কেন্দ্রেই সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং দুপুরে 1টা নাগাদ কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ খোকন। যশোরের অবস্থা একটু জানতে চাই, আগে একটু জানিয়ে দিতে চাই যশোর শিক্ষা বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 1,41,064 জন পরীক্ষার্থী। সেখানে আমার সহকর্মী যুক্ত হয়েছেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে আছেন জাহিদ হাসান। জাহিদ, পরীক্ষা তো অনেক আগেই শুরু হয়েছে এবং অভিভাবকরা নিশ্চয়ই ভিড় করছেন, তাদের সঙ্গে কি আপনার কথা হয়েছে কিনা এবং তারা পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে কি বলছেন? সোহা, যে পরীক্ষা 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আমরা দেখেছি কয়েকটি কেন্দ্রে শহরে আমরা ঘুরে দেখেছি তারা কোনো অভিভাবকের যে একটা নির্দেশনা দিয়েছিল যে কেন্দ্রের বাইরে অভিভাবকদের যে জটলা সেটা করা যাবে না। তারপরেও যে সন্তানরা যে পরীক্ষা দিচ্ছে যে উৎকণ্ঠা কাজ করে সন্তানদের সাথে অভিভাবক কেন্দ্রে এসেছেন। কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি অনেক ভিড়। আমরা আছি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, সেখানে সামনে এরা যে প্রশাসনিকভাবে যে নিরাপত্তা রেখেছে সেখানে অভিভাবকদের দাঁড়াতে দেয়নি এখানকার স্কুল কর্তৃপক্ষ। আমরা যদি সার্বিক যে বিষয়টা কি ধরনের নির্দেশনা দিয়েছে আমাদের একজন কেন্দ্রের একজন আছে, তার সাথে কথা বলে শিক্ষকের সাথে। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2025 এই কেন্দ্রে সার্বিক পরিস্থিতি অনেক সুন্দর। বরাবর হচ্ছে এবছরের পরিস্থিতি এত সুন্দর যে কেন্দ্রের ভিতরে শিক্ষার্থীদের যে বসার আসন ব্যবস্থা, ওয়াশ ব্লক, গেটের যে অভিভাবকদের যে জটলা সেটি এবছর নাই এবং সার্বিকভাবে শিক্ষার্থীদের পড়াশোনার মান বা শিক্ষার্থীদের পড়াশোনার যে গতি ছিল তারা পূর্ণ প্রস্তুতি নিয়েই যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এসেছে এবং আমার বিশ্বাস, আমরা মনে করি যে 2025 সালে এসএসসি এই পরীক্ষা সার্বিকভাবে মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের ব্যবস্থাপনা জেলা প্রশাসন যশোরের সার্বিক সহযোগিতায় যশোর জেলায় এই কেন্দ্রে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। সহজ একটি বিষয় জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা যে এবারে এতটা প্রশাসনিকভাবে যতটা কঠোর ছিল যে শিক্ষার্থীদের পরীক্ষার্থীর সাথে কোনো ঘড়ি নিয়ে কেন্দ্রে ঢুকতে দেয়নি। তারা বলছে যে আগে থেকে পরীক্ষার্থীরা জানতো না যে ঘড়ি ব্যবহার করা যাবে না, ফলে যখন কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীদের ঘড়ি খুলে অভিভাবকের কাছে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়েছে। আরেকটি তথ্য জানি যে যশোর শিক্ষা বোর্ডে 1,41,064 জন এবার অংশ নিয়েছে। এর ভিতরে গত বছর 21,000 পরীক্ষার্থী কম। এত সব বিপুল সংখ্যক পরীক্ষার্থী কম হওয়ার কারণটা আমরা বোর্ড সংশ্লিষ্ট। ধন্যবাদ জাহিদ যোগ দেওয়ার জন্য। হাসপাতাল নিজেই যেন অসুস্থ। কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জনবল সংকট দীর্ঘদিনের সমস্যা। একই অবস্থা জেলার 9 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয়। এই অঞ্চলে গড়ে 34,000 মানুষকে সেবা দিচ্ছেন একজন মাত্র চিকিৎসক। 5 শতাধিক চর ও দ্বীপচর নিয়ে কুড়িগ্রামের মূল ভূখণ্ডে প্রায় 25 লাখ মানুষের বাস। বিপুল সংখ্যক এই জনসংখ্যার বিপরীতে চিকিৎসক মাত্র 74 জন। দরিদ্রপীড়িত অঞ্চলটির মানুষের চিকিৎসার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহির্বিভাগে সেবা নেন প্রায় 300 রোগী। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ, পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ। ধারণ ক্ষমতার বিপরীতে ভর্তি দ্বিগুণ রোগী। এক একজন রোগী চিকিৎসকের দেখা পান দিনে একবারই। ডাক্তার তো 24 ঘন্টা একবার আসে। যে ওষুধগুলো লিখে দিয়ে আসে সেগুলো আমার বাড়িতে কিনতে হয়। যে স্যালাইন লাগা রোগী সেটাও আমার বাড়িতে কিনতে হয়। রক্ত পরীক্ষা সেটাও আমি তো বাইরে থেকে করতে হয়। আমার যে কাগজ দিচ্ছে সেটা বাইরে। এগুলো নিয়ে আমি কি বাইরে যদি করি তার সদর হাসপাতালে থাকে তো আমার লাভ নাই। 3 দিন থেকে আসি, একদিন পর পর
প্রত্যেকদিন 10টার সময় করে আসে, দিনে 24 ঘন্টা পর। 150 টাকা খরচ করি, এখানে আসি খালি প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট দেয়, আর কোনো নাই, হাড়ের ডাক্তারও নাই। হাসপাতালে এসে বাহির থেকে ওষুধ কিনে খাওয়া লাগে, খালি হাসপাতালে হাসপাতালে কনসালটেন্ট সার্জারি, কার্ডিওলজি, গাইনি, প্যাথোলজিস্ট, এমনকি নাক কান গলা বিষয়ক চিকিৎসা নেই। 175 জন চিকিৎসকের জায়গায় পদ খালি রয়েছে 157টি। একই অবস্থা 9 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। 2 শতাধিক চিকিৎসকের প্রয়োজনীয়তা থাকলেও আছেন মাত্র 56 জন। বুড়িয়া বুড়ি 1.5 ঘন্টার থাকি গানে দাঁড়ে লাইনে, কিন্তু ঔষধের দেখা আবার নিজে না, ডাক্তারও দেখাও আবার নিজে। প্রায় স্টাফেরা এরাই ঔষধ তোলে বেশি, এরা বিভিন্ন টোকেন নিয়ে যায় ডাক্তারের কাছে, ওখানে যে টোকেন লেখিয়ে এরা টিকিট ছাড়া ঔষধ তোলে প্রায় নিয়ত আমি দেখি। 2 ঘন্টার থেকে শুধু ভিড়, মনে কর লাইন খালি টানতেছি, হাড়ের সমস্যা, ব্যথা আরও তো জোরে লাগতেছে। এইটা আমাদের আন্দোলনের বিষয়, কারণ আমাদের জীবন মরণের সাথে জড়িত হচ্ছে আমাদের হসপিটাল। সেখানে এসে যদি আমাকে সিন্ডিকেট, ডাক্তারহীন, নোংরা, এখানে ঢুকলে অসুস্থ হওয়ার মতো অবস্থা। সিভিল সার্জন বলছেন সংকট নিরসনে চিকিৎসক প্রয়োজন প্রায় 5000। চিঠিও রেডি আছে, যে আমরা এমনি মৌখিকভাবে জানিয়েছি, এবার চিঠি আকারে জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ম্যান পাওয়ারের সংকট আছে, কী ধরনের জনবল সংকট আছে, এবং সেগুলো চাহিদা দিয়ে এর আগেও দেওয়া হয়েছে, আবার আমরা দিচ্ছি। জনবল সংকটে গুরুতর রোগীদের পাঠানো হয় রংপুর কিংবা ঢাকায়। পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে জনতার গণধুলাইয়ে মাসুদ ও নাদিম নামে 2 চাঁদাবাজ ও সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার রাত 11টার দিকে মাসুদের নেতৃত্বে চাঁদাবাজরা নূর মোহাম্মদ নামে এক চা দোকানিকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে। এ সময় স্থানীয় জনতা তাদের ঘেরাও করে গণধুলাই দেয়। ঘটনাস্থলেই মারা যায় মাসুদ। হাসপাতালে নেওয়ার পর নাদিমকেও মৃত ঘোষণা করা হয়। গণপিটুনিতে আহত সোহাগ নামে আরও একজনকে আহত অবস্থায় আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, গত 8 মার্চ মাসুদের নেতৃত্বে চাঁদাবাজরা চা দোকানি নূর মোহাম্মদের কাছে 1 লাখ টাকা দাবি করে, কিন্তু চাঁদা না পেয়ে বুধবার নূর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে তারা। অবশ্য নিহতদের স্বজনদের অভিযোগ, জাহাঙ্গীর ও রুবেল নামে স্থানীয় 2 মাদক ব্যবসায়ী মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়ে ঘটনাস্থলে ডেকে নেয় মাসুদ ও নাদিমকে। পরে মাদক কারবারে অস্বীকৃতি জানালে তাদের ছুরিকাঘাত করে জনতার হাতে তুলে দেয়। পরে বলছে যে ওইখানে বসে একটা বৈঠক হইব। আমি কই কে কে আসছে? কয় ভণ্ড রুবেল আছে, জাহাঙ্গীর আছে। আমি কই কে? পরে বলতেছে যে ওরা বাবা বেঁচে, ওকে বাবা ব্যস্ত বলছে, মানে আমার জামাকে আমি এটি করুম না। জাহাঙ্গীরে কয়েকদিন ধরে ডাকাইতেছে, আমরা জাহাঙ্গীরের কাছে যাবো। এর মামলা ছিল, কইছে মামলা উঠাই দিব জাহাঙ্গীরে। যে কোনো একটা মামলা হয়েছে ওদের নামে, ওই মামলাটা আর কি সমাধান করবে। এখন কি বা কারা ফোনটা দিচ্ছে এটা তো বলতে পারে নাদিমের ভাই, নাদিমের বউ। আবহাওয়া ও জলবায়ুগত প্রাকৃতিক পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে কৃষি খাতে। একদিকে কমছে ফলন, অন্যদিকে বাড়ছে ফসলের রোগ বালাই। এ পরিস্থিতিতে অনেকটাই অসহায় কুড়িগ্রামের কৃষকরা। তবে আশার আলো ছড়াচ্ছে ফসলের তাপ সহিষ্ণু জাত। নতুন আবিষ্কৃত এসব সহনশীল জাত সম্পর্কে চাষিদের জ্ঞান ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম মাঝের চরের কৃষক আহাদ আলী মৌসুমি ফসল চাষাবাদের জন্য একসময় কড়াই গন্ডায় ঋতুর হিসেব রাখতেন, তবে এখন আর তার প্রয়োজন হয় না। জলবায়ু পরিবর্তনের কারণে বদলেছেন চাষাবাদ ব্যবস্থা। শীতকালীন আনাজ অনায়াসে গরমকালে ফলাচ্ছেন এই কৃষক। যে সময় যে ফসল আগে আমরা করতাম, ওই ফসলগুলো এই সময় করলে হয় না, কারণ ওই আবহাওয়ার সাথে এটার মিল নাই। আহাদ আলীর মতো জেলার অনেক কৃষকই বদলেছেন চাষাবাদের ধরন। মূলত আবহাওয়া ও জলবায়ুগত প্রাকৃতিক পরিবর্তনগুলো প্রভাব ফেলেছে কৃষি খাতে। বদলে যাচ্ছে মৌসুম ও ফলনের পরিমাণ। হুমকির মুখে পড়েছে দেশীয় জাতের ধান, গম, পাট, আম, কাঁঠাল, লিচু সহ অনেক ফসল। বিস্তার ঘটেছে তাপসহিষ্ণু নানা জাতের। এসব ফসল আবাদে অনেক কৃষকই উদ্বুদ্ধ হচ্ছেন। অন্যদিকে যারা এখনও পুরনো ধারা মেনে চাষাবাদ করছেন, তারা ভুগছেন ফসলের বালাই আক্রমণে। পোকার হাঁটতে বেশি, এখন উলে আবার বাদ দিয়ে হয়তো ফসল হয় না, ওই জন্য বাদ দিবে দিয়ে
ধান ক্ষেতের আবাদ করবেন। নতুন যে জাতগুলো আসছে সরকারি বেসরকারি যে জাতগুলো নিয়ে আসছে, এই জাতগুলোর কারণে যারা নতুন জাত লাগাইছে তারা আর কি লসে যাবে না, পুরানো জাতে যারা লাগাইছে তাদের লস হবে। শীত না থাকার কারণে আবাদেরও ক্ষতি হচ্ছে এবং প্রতিটা জিনিসের ক্ষতি। ঠান্ডা এবং কখনো গরম, এই কারণে মনে করো ক্ষেতের অবস্থা মনে করো যে কখনো মনে করো দেখা যায় ব্রাশ রোগটা, বিশেষ করে ব্রাশ রোগটা দেখা দিচ্ছে কয়েক বছর থেকে এরকম দেখা দিচ্ছে। এখন আর কুড়িগ্রামে হাড় কাঁপানো শীত আসে না, তাপমাত্রা বেড়েছে স্বাভাবিকের চেয়ে বেশি, সেই সাথে কমেছে বৃষ্টিপাত। শঙ্কা থাকে গম, আলু ও সর্ষের ফুল কম ফোটার, পূরণ হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। পরিবর্তন এসেছে ফসলের আকৃতিতে। পোকামাকড় বেশি দেখা যাচ্ছে, কীটনাশক আছে না, বেশি ব্যবহার করা লাগে, না হলে তো হয় না। শীত বৃষ্টি কমে যাওয়ার কারণে নাউয়ের নিজে ক্ষতি হচ্ছে, নিজে লেচুর গাছের ক্ষতি হচ্ছে, ফির আমের গাছের ক্ষতি হচ্ছে। সংকট কাটাতে থেমে নেই গবেষণা। আবহাওয়ার সাথে সহনশীল ফসলের জাত নির্ণয়ে কাজ করছে জেলা কৃষি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন শুধু বর্তমান সময় নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখেও আবিষ্কার করতে হবে নতুন জাত। সেই সাথে জলবায়ু পরিবর্তনের কারণ এবং ক্ষতিকর প্রভাব রোধ সম্পর্কে শেখাতেও গুরুত্ব দিলেন তারা। আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর উপযোগী জাত এবং মাঠে প্র্যাকটিস, যখন যে অবস্থা দাঁড়াবে সেই হিসাবে আমরা সাথে সাথে সেরকম প্র্যাকটিস করতে পারলে কৃষক ভাইরা এই অভিঘাত থেকে পরিত্রাণ পাবে। আমাদের দরকার হলো আগামী 20 বা 25 বছর পর বা তার পরে যে সমস্ত আবহাওয়ার পরিবর্তন হবে সেটার উপর চিন্তা ভাবনা করে আরও নতুন নতুন জাত আবিষ্কার করা। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে ক্ষতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। রহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, শিক্ষা উপদেষ্টা পরীক্ষার্থী যে পরীক্ষা দিচ্ছেন সেই কেন্দ্র ব্রিফ করছেন, সেখানে আমরা সরাসরি যুক্ত হতে চাই। সেখানে এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। আমরা একটা বিশেষ বিবেচনায় যেটা একটা আমাদের কিছুটা যেটা আমরা করেছিলাম যে পরীক্ষার তারিখ ইস্টার সানডেতে পড়েছিল 20 তারিখে, আমরা অবশ্যই সেটা বিবেচনার মধ্যে নিয়ে সেই তারিখ 21 তারিখে করা হয়েছে। এবং যার দ্বারা যে খ্রিস্টীয় সম্প্রদায় যারা, তারা আমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন যে এই কাজটা আমরা করেছি। সো আমরা বেশি বলার কিছুই নেই, পরীক্ষা তো সবে শুরু, আমাদের পরীক্ষা সবে শুরু। এবং যদি সম্পন্ন, আমি এখন শেষ করি নাই, পরীক্ষা সবে শুরু, ছাত্ররাও দিচ্ছে না, আমরাও কিভাবে এটা সম্পাদন করছি সেই পরীক্ষাও শুরু। এটা শেষ হবে সামনের মাসে, তো আশা করি সুচারুভাবে সম্পন্ন করতে পারবো। এখন বলেন বেশ কয়েকবার প্রশ্নপত্র ফাঁসও হয়েছে, ফাঁসও হয়েছে 2019 সালে। তো স্যার এইবার না, অবশ্যই এটা অবশ্যই বিবেচনার মধ্যে ছিল এবং সেই হিসেবে একেবারে একটা গুরুত্বপূর্ণ একটা বিবেচনার মধ্যে ছিল। সেই হিসেবে যতটুকু যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমি আর দুটো প্রশ্ন নেব। কাউকে তো ছাড় দেওয়ার সুযোগ নেই, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে অনেকেই উড়ো খবর দেয়, প্রশ্ন ফাঁস না, কিন্তু তারা বলছে এটাই ফাঁস করা প্রশ্ন, তাদের নিশ্চয়ই আইনের আওতায় নিয়ে আসা। আমরা আশা করব যে তারা বিরত থাকবেন, কারণ দেশের মঙ্গল আমরা যেখানেই থাকি না কেন, যে আমাদের রাজনৈতিক অবস্থান হতে পারে বা আমার পছন্দের যে অবস্থান সেটা আমার থাকতে পারে, আমরা প্লিজ পরীক্ষা এমন একটা বিষয়, এটা অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসদের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি
এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন, এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে, এবং এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তো আমরা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, ব্যক্তিকে, এবং যারা সে সামাজিক মাধ্যম করেন তাদেরকে আমরা বিশেষভাবে আবেদন করব আপনারা সেগুলো থেকে বিরত থাকুন। স্যার 2 মাসের ভিতরে কেমন মাত্র 7 মাস সময় পেয়েছে, একটা ঘন্টা সময় পার করেছে। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু হলে কেউই লাভবান হবে না বলে মন্তব্য করেছেন লাতিন অঞ্চলের দেশগুলোর শীর্ষ নেতারা। বুধবার হন্ডুরাসের লাতিন ও ক্যারিবীয় অঞ্চলের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে এই মন্তব্য করেন তারা। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করা হয়। আয়োজনে অংশ নেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেনবাম ও কিউবার প্রেসিডেন্ট ডিয়াস ক্যান্ডেল সহ অনেকে। এ সময় ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, নতুন বৈশ্বিক ব্যবস্থায় লাতিন নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক, এ ছিল যমুনা নিউজে।